Welcome students, welcome to today's lecture. আজকে আমরা স্থিতিস্থাপকতার দ্বিতীয় পর্ব পড়ব। এর আগের দিন আমরা y = 3 কে 1 - 2 সিগমা প্রমাণ অবধি পড়েছি। আজকে তারপরের পোর্শনটা। এর আগের দিনই বলেছিলাম y = 3 কে 1 - 2 সিগমার পরের প্রমাণটা হচ্ছে y = 2n 1 + সিগমা। কিন্তু এই প্রমাণটা করার আগে আর একটা জিনিস আমাদেরকে জানতে হবে, এবং এটা পরীক্ষাতেও প্রমাণ আসতে পারে। কি না, কোনো বস্তুর ওপরে পারস্পরিক অভিলম্ব দিকে প্রসারণ ও সংকোচন ক্রিন্তনের সমতুল্য। কীরকম? একটা ছবি দেখলে ক্লিয়ার হবে। দেখো, এখানে একটা ABCD একটা ঘনক, এটা 2 ডাইমেনশনাল ছবি। তোমরা যদি আমার প্রথম লেকচারটা দেখে থাকো তাহলে দেখবে ওখানে ক্রিন্তন পীড়ন, ক্রিন্তন বিকৃতি এটা বোঝাতে গিয়ে আমি একটা 3 ডাইমেনশনাল ঘনকের ছবি এঁকেছিলাম, যাতে ব্যাপারটা ক্লিয়ার করে দেওয়া আছে। যদি এখনও পর্যন্ত সেই লেকচারটা না দেখা হয়ে থাকে তাহলে আমার ফার্স্ট লেকচারটা দেখে নিও, তাতে করে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর যদি আমার এই চ্যানেলে তোমরা নতুন হও তাহলে অবশ্যই এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই বেল যে আইকনটা আছে ওটাতে ক্লিক করে রাখবে, যাতে করে পরবর্তীকালীন আমি যত ভিডিও আপলোড করব তোমরা যাতে ঠিকঠাক পেয়ে যাও। আচ্ছা, ফিরে এলাম আমাদের ছবিতে। আগের দিনের লেকচারে দেখানো সেই ঘনকটারই এটা একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ABCD। কি হয়েছে না, AB তলে একটা স্পর্শকীয় বল প্রযুক্ত হয়েছে, যার ফলে এটা ইতে, বিটা F পয়েন্টে ডিসপ্লেসড হয়ে গেছে। তো এই যে সরে গেল, এখানে লক্ষ্য করে দেখো CD এই পোর্শনটা কিন্তু সেম থেকে গেছে। আসলে ঘনকটার উপরে এই AB তলে যেহেতু স্পর্শক বল প্রযুক্ত হয়েছে এবং CD তলটা দৃঢ়ভাবে নিচে আটকানো ছিল, তাই শুধুমাত্র ওপরের যে তলটা সেটাই সরবে। এতে করে কি হলো না, এটার আকার চেঞ্জ হলো, আয়তন কিন্তু চেঞ্জ হয়নি। ছবি অনুযায়ী এই ঘনকটা দুটো কর্ণ AD আর CB এই দুটো কিন্তু পরিবর্তন হয়েছে। কীরকম না, দেখো ADটা একটু সংকুচিত হয়ে গিয়ে EDতে পরিণত হয়েছে। এখানে আমি AD এবং ED ছবি আঁকিনি, কিন্তু তোমরা ছবি দেখে খুব স্পষ্ট বুঝতে পারবে যে AD এটা EDর থেকে বড়। সুতরাং AD কর্ণটা সংকুচিত হলো, আর এই যে CB কর্ণটা রয়েছে এটা প্রসারিত হয়ে CFে পরিণত হয়েছে। বর্গক্ষেত্র বা ঘনক যাই বলা যাক না কেন, আপাতত এটা বর্গক্ষেত্রই যদি ধরি, এই বর্গক্ষেত্রের কর্ণ দুটো পরস্পরকে লম্বভাবে ছেদ করে, অর্থাৎ এই কর্ণ দুটো AD এবং CB পরস্পর অভিলম্ব দিকে ক্রিয়াশীল। একটা ক্ষেত্রে কর্ণটি প্রসারিত হয়েছে, অপর ক্ষেত্রে কর্ণটি সংকুচিত হয়েছে। সুতরাং আমাদের এই থিওরিটার প্রাথমিক দিকটা মিলল যে পারস্পরিক অভিলম্ব দিকে প্রসারণ ও সংকোচন। বাকিটা কি থাকলো, এই যতটুকু প্রসারিত হয়েছে বা যতটুকু সংকুচিত হয়েছে সেটা একটা ক্রিন্তনের সমতুল্য হতে হবে। ছবি দেখে খুব ভালো করে বোঝা যাচ্ছে যে ক্রিন্তন কোণ হচ্ছে এই থিটা। যদিও আমি এখানে খুব বড় করে এঁকেছি, তবু এই থিটাটা কিন্তু খুবই ক্ষুদ্র পরিমাণ হয়। আর কি না, বি পয়েন্ট থেকে এই CF এর ওপরে BG লম্ব টানা হয়েছে। এই লম্ব টানার ফলেও তো আমরা দুটো জিনিস পাবো, CG পাচ্ছি যেটা CB এর সমান, আর এই যে কোণটা অ্যাঙ্গেল G কোণ BGF, এই কোণটা 90 ডিগ্রি। তার মানে একটা সমকোণী ত্রিভুজও পেয়েছি BGF। এই সমকোণী ত্রিভুজটার এই BG
আর জিএফ মোটামুটিভাবে সমান, এক্স্যাক্টলি সমান না হলেও মোটামুটিভাবে সমান, যে কারণে অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল এফ এই দুটো পরস্পর মোটামুটি সমান। যেহেতু এই কোণটা অ্যাঙ্গেল জি 90 ডিগ্রি আর এই দুটো কোণ পরস্পরের প্রায় সমান, তাহলে আমরা এই দুটো কোণকে মোটামুটিভাবে 45 ডিগ্রি ধরে নিতে পারি। আচ্ছা, আর একটা জিনিস, এ ই বা বিএফ এই দুটো পোর্শনের আমরা নাম দিলাম এক্স, আর এই ঘনকের দৈর্ঘ্য হচ্ছে এল। এবারে প্রাথমিক অবস্থায় ঘনকের কর্ণ আমি আপাতত ছবি অনুযায়ী সিবি মানে যেটা প্রসারিত হয়েছে সেটা নিয়ে কাজ করব। তো আমরা জানি ঘনকের কর্ণ ইজ ইকুয়াল টু √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য এল, তাহলে √2l একক। পরিবর্তিত অবস্থায় কর্ণ কোনটা? সি এফ, তাই তো? তাহলে কতটুকু পরিবর্তন হলো? না, এই সিএফ থেকে সিবি বিয়োগ করতে হবে। তো সিবিও যা সিজিও তাই, তাহলে বলা যায় সিএফ মাইনাস সিজি, এটাই হচ্ছে পরিবর্তন। এবং যেহেতু এটা প্রসারিত হয়েছে তাই দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে। কতটুকু বৃদ্ধি হয়েছে? না, জিএফ পরিমাণ বৃদ্ধি হয়েছে। এবারে দেখো, কস অফ অ্যাঙ্গেল বি এফ জি মানে এই কোণটা, কসের এই অ্যাঙ্গেলটার কস নিচ্ছি, তাহলে কি হবে? ভূমি বাই অতিভুজ, তাই তো? তাহলে ভূমি হচ্ছে এফ জি, অতিভুজ হচ্ছে এফ বি, তাহলে এটা মানে এফ জি বাই এফ বি। সেখান থেকে এফ জি ইজ ইকুয়াল টু এফ বি কস 45, কস 45-এর মান কত? 1/√2। আর এই এফ বি এটার নাম আমরা দিয়েছি কত? এক্স, তাহলে x/√2। কেন আমি পার্টিকুলারলি এফ জিটাই বার করলাম? কারণ এটাই দৈর্ঘ্যের বৃদ্ধি, এটাই আমার প্রসারণের মান, এফ জি বা জিএফ যাই বলো না কেন। সুতরাং এফ জি ইজ ইকুয়াল টু x/√2। এবারে ক্রিন্তন বিকৃতি মান কত হবে? ট্যান থিটা x/l, ছবি থেকে বুঝতেই পারছো। এখান থেকে এর যদি ট্যান নেওয়া হয় তাহলে লম্ব মানে এই এক্স বাই ভূমি এল। এবার যেহেতু আমি আগেই বললাম যে এই থিটাটা কিন্তু খুব ছোট, সুতরাং থিটা যদি খুব ছোট হয় তাহলে ট্যান থিটা এটা টেন্স টু থিটা হয়ে যায়, যে কারণে আমরা থিটা ইজ ইকুয়াল টু x/l লিখতে পারি। ঠিক একইভাবে আমরা দৃঢ়তা গুণাঙ্কের যে সংজ্ঞা ছিল তাতে n ইজ ইকুয়াল টু ক্রিন্তন পীড়ন বাই ক্রিন্তন বিকৃতি ছিল। ওই ক্রিন্তন পীড়নের জায়গায় f/a আর ক্রিন্তন বিকৃতির জায়গায় অনলি থিটা বসাতাম, থিটা বা ট্যান থিটা। ঠিক আছে? তাহলে আমাকে আলটিমেটলি বার করতে হবে কি না, এই যে দৈর্ঘ্য বৃদ্ধিটা ঘটেছে এটা ইজ ইকুয়াল টু এই θ/2। এটা বার করতে পারলে আমি আমার প্রুফ করে ফেলতে পারবো। আচ্ছা, এবারে এই যে কর্ণটা নিয়েছি সিবি, সেই কর্ণ বরাবর প্রসারণজনিত অনুদৈর্ঘ্য বিকৃতি কতটুকু হবে? না, এফ জি মানে যতটুকু বেড়েছে বাই অরিজিনাল দৈর্ঘ্য মানে সিজি বা সিবি যাই বলি না কেন, এফ জি বাই সিবি। সিবির ভ্যালু কত? আগেই বার করেছি √2l। এফ জির ভ্যালু কত? এই দেখো বার করেছি x/√2, তাহলে বসিয়ে x/2l। দেখো x/l এখান থেকে পেয়ে গেছি থিটা। তাহলে সিবি কর্ণ বরাবর প্রসারণজনিত অনুদৈর্ঘ্য বিকৃতির মান হচ্ছে θ/2। তাহলে আমাকে অ্যাকচুয়ালি এই যে এই কথাটা বলা আছে কোনো বস্তুর উপর পারস্পরিক অভিলম্ব দিকে প্রসারণ ও সংকোচন একটা ক্রিন্তনের সমতুল্য, প্রসারণজনিত অনুদৈর্ঘ্য বিকৃতি বা সংকোচনজনিত অনুদৈর্ঘ্য বিকৃতির কথাই কিন্তু বলা হয়েছে। একটা কিন্তু বেরোলো যে সিবি কর্ণ বরাবর প্রসারণজনিত অনুদৈর্ঘ্য বিকৃতির মান θ/2। এবারে আমি সংকোচনের কথা যদি ভাবি, তাহলে একইভাবে যদি আমি একই অঙ্ক করি, ঠিক আছে, তাহলে একই অঙ্ক করলে এই এডি কর্ণ বরাবর সংকোচনজনিত অনুদৈর্ঘ্য বিকৃতির মান পেতাম কত? θ/2। তাহলে হিসাব করে দেখো, দুটোকে যদি আমি যোগ করি
যে প্রসারণজনিত অনুদৈর্ঘ্য বিকৃতি প্লাস সংকোচনজনিত অনুদৈর্ঘ্য বিকৃতি কত মান হয়, θ/2 প্লাস θ/2 মানে থিটা। তার মানে এই যে বস্তুটার উপরে পারস্পরিক অবিলম্ব দিক বরাবর এই যে দুটো অনুদৈর্ঘ্য বিকৃতি আছে সেটা মিলে একটা ক্রিন্তন থিটা তার সমান। এই যে লাইনটা, এই লাইনটার মানেই তাই যে প্রসারণজনিত অনুদৈর্ঘ্য বিকৃতি এবং সংকোচনজনিত অনুদৈর্ঘ্য বিকৃতি দুটো মিলে একটা ক্রিন্তন বিকৃতি বা থিটার সমান হয়। তাহলে আলাদা আলাদা করলে কত হবে? শুধু প্রসারণজনিত অনুদৈর্ঘ্য বিকৃতির মান কত হবে? θ/2, বা শুধু সংকোচনজনিত হলে θ/2। এই জিনিসটা আমাদের কিন্তু এর পরবর্তীকালে কাজে দেবে। কিভাবে কাজে দেবে ঠিক এর পরের প্রুফটাতে তোমরা বুঝতে পারবে। y is equal to 2n 1 plus sigma পরীক্ষায় আসা খুব গুরুত্বপূর্ণ একটা থিওরি। এটা প্রুফ করতে গেলে প্রথমেই এই ছবিটা লাগবে আমাদের। তোমাদের যদি মনে থাকে আগের দিনের ছবিটার সাথে এটার ছবিটার একটা পার্থক্য রয়েছে। আগের দিনের ছবিটা আমি আবারও বলবো, যদি আগের দিনের লেকচারটা না দেখে থাকো তাহলে আগের দিনের লেকচারটা দেখে নিও, তাহলে আজকে যে কন্টিনিউয়েশন এটা বুঝতে খুব সুবিধা হবে। আচ্ছা, আগের দিনে যে ছবিটা আমরা দেখেছিলাম তাতে কিন্তু এই ঘনকটার 6টা দিক বরাবরই প্রসারণজনিত পীড়ন এফ প্রযুক্ত হয়েছিল। আজকে কিন্তু তা নেই। এই ছবিটাও ঘনকটা একই আছে, এটা একটা একক ঘনক, নাম দেখতে পাচ্ছ, কিন্তু এখানে অ্যাক্সিসগুলোকে আমি আমার ইচ্ছে মতো একটু চেঞ্জ করে দিয়েছি। এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর একটা সংকোচনজনিত পীড়ন, দেখো তীর চিহ্ন বলে দিচ্ছে এটা চেপে দেওয়া হচ্ছে, এবং এক্স অক্ষ বরাবর একটা প্রসারণজনিত পীড়ন, এই যে তীর চিহ্ন বাইরের দিকে, এবং জেড অক্ষ বরাবর কিছু নেই, তাই তো? তাহলে এইটা এই যে একক ঘনকটা নেওয়া হয়েছে তার জেড অক্ষ বরাবর কোনো রকম পীড়ন বা বল প্রযুক্ত হয়নি। এক্স অক্ষ বরাবর একটা প্রসারণজনিত বল এবং তার ঠিক অভিলম্ব দিক বরাবর মানে ওয়াই অক্ষ বরাবর একটা সংকোচনজনিত বল প্রযুক্ত হয়েছে। আগের থিওরিতে কিন্তু আমরা ঠিক কিছুটা এইরকমই দেখেছি যে পরস্পর অভিলম্ব দিকে সংকোচন এবং প্রসারণের মান নির্ণয় করা হয়েছে। এখানেও কিন্তু পরস্পর অবিলম্ব দিক, বুঝতেই পারছো, একদিক প্রসারিত যদি হয় এক্স অ্যাক্সিস বরাবর তাহলে অবভিয়াসলি ওয়াই অ্যাক্সিস বরাবর এখানে চেপে দেওয়া হচ্ছে মানে সংকোচন হবে। আচ্ছা, আগের দিনই বলেছিলাম যে যে বরাবর বল প্রযুক্ত হচ্ছে সেই বরাবর অনুদৈর্ঘ্য বিকৃতির মান হবে f/y। আমি যে আপাতত এক্স অক্ষটাকে ধরে নিচ্ছি, আর তার অভিলম্ব দিক বরাবর যে পার্শ্বীয় বিকৃতির মান হবে সেটা -σ f/y হবে। এটা যদি নতুন মনে হয় তাহলে আমি বলবো আগের দিনের লেকচারটা দেখে নিও, ওখানে খুব ডিটেলসে এই জিনিসটা কি করে আসে ভালো করে বুঝিয়ে দেওয়া আছে। আমি নতুন করে আজকে আর এটাকে বোঝাচ্ছি না। এবারে এক্স অক্ষ বরাবর এই যে প্রসারণ এটাকে আমি পজিটিভ ধরেছি, তাই সেই বরাবর অনুদৈর্ঘ্য বিকৃতি f/y এবং পার্শ্ব বিকৃতি -σ f/y হয়েছে। যদি আমি ওয়াই অক্ষ বরাবর ধরি তাহলে কিন্তু জিনিসটা আগে একটা করে মাইনাস সাইন আসবে। কেন না, যদি প্রসারণটা পজিটিভ হয় তাহলে সংকোচনটাকে নেগেটিভ হতে হবে। তো এই যে বিভিন্ন অ্যাক্সিস বরাবর পার্শ্ব বিকৃতি এবং অনুদৈর্ঘ্য বিকৃতি এবং পীড়ন, এটাকে একটা টেবিল ফর্মে লেখা যায়। টেবিলটা কিছুটা এরকম, আগের দিনের টেবিলের মতোই কিছুটা, শুধু এখানে জেড অক্ষ বরাবর দেখো কোনো রকম পীড়ন প্রযুক্ত হয়নি। ঠিক আগের দিনের মতো করে বলছি, যে অক্ষ বরাবর মানে এক্স অক্ষ বরাবর এফ পীড়ন দিয়েছি, তাই জন্য এক্স অক্ষ বরাবর f/y অনুদৈর্ঘ্য বিকৃতি এবং বাকি দুটো অ্যাক্সিস বরাবর -σ f/y করে পার্শ্ব বিকৃতি। ওয়াই অ্যাক্সিস বরাবর দেখো -f পীড়ন দিয়েছি, এটাকে পজিটিভ ধরলে এটাকে নেগেটিভ অবশ্যই ধরতে হবে। এটাকে -f দেওয়ার জন্য ওয়াই অক্ষ বরাবর অনুদৈর্ঘ্য বিকৃতি হয়েছে -f/y এবং বাকি দুটোতে হয়ে গেছে +σ f/y। তাহলে আমি যদি প্রত্যেক অক্ষ বরাবর যোগ করতে থাকি তাহলে দেখতে পাচ্ছি জেড অ্যাক্সিস বরাবর 0, পীড়ন 0, দেখো জেড অ্যাক্সিস বরাবর বিকৃতিও 0। এটা একবারে কমন সেন্স যে একবারে এক্স অ্যাক্সিস বরাবর আমি টানলাম
তারপরে ওয়াই অ্যাক্সিস বরাবর চাপলাম, তাহলে আলটিমেটলি জেড অ্যাক্সিস একবার ছোট হলো, একবার বেড়ে গেল। সুতরাং দুটো একে অপরকে ক্যান্সেল করে দিল, দিয়ে আলটিমেটলি জেড অ্যাক্সিস অবিকৃত অবস্থায় থেকে গেল। আর এটাকে যোগ করলে কমন নিয়ে দেখা যাচ্ছে যে এফ বাই ওয়াই 1+σ, এটা হচ্ছে আমার বিকৃতির টোটাল বিকৃতির মান। তাহলে আমি ইজিলি লিখতে পারি যে এক্স অক্ষ বরাবর যে প্রসারণ এফ বাই ওয়াই 1+σ, সেটাই সাংখ্যগতভাবে ওয়াই অক্ষ বরাবর সংকোচন। এই সাংখ্যগত মানটা সমান। আগে সামনে যে মাইনাস সাইন প্লাস সাইনটা আসছে, সেটা প্লাস বলতে প্রসারণকে বোঝাচ্ছে, মাইনাস বলতে সংকোচনকে বোঝাচ্ছে। এবারে আগেই বলেছিলাম, আগের কিছুক্ষণ আগে প্রমাণ করা হলো যে এই যে পরস্পর অভিলম্ব দিকে ক্রিয়াশীল প্রসারণ এবং সংকোচন একটা ক্রিন্তনের সমতুল্য, অর্থাৎ এই শুধু প্রসারণ কিংবা শুধু সংকোচন ক্রিন্তনের অর্ধেকের সমতুল্য হবে। দেখো এফ বাই ওয়াই 1+σ θ/2 হবে। তাহলে এখান থেকে θ = 2f বাই ওয়াই 1+σ লেখা যায়। এই থিটাটা হচ্ছে আমার ক্রিন্তনের মান, ঠিক আছে? তাহলে এটা হলো 2f বাই ওয়াই 1+σ। খুব ভালো করে জানা আছে তোমাদের n = f বাই a বাই থিটা। এখন যেহেতু এই ঘনকটা একক ঘনক, তাই তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ক্যাপিটাল এর মানটা 1 হবে। তাহলে এখানে f বাই a আমি ওই জন্য লিখিনি, f বাই 1 বা f লিখেছি। তাহলে দৃঢ়তা গুণাঙ্ক n = f বাই থিটা এখান থেকে বার করা যায় f বাই থিটা y বাই 2 1+σ। এদিক ওদিক করে গুণ করে দিলেই খুব ভালো করে বুঝতে পারছো অলরেডি প্রুফ হয়ে গেছে আমাদের y = 2n 1+σ। এই প্রুফটাও কিন্তু খুব একটা কঠিন নয়, শুধুমাত্র আগের যে প্রুফটা করানো হলো সেটাকে একটু মাথায় রাখলে তোমরা খুব সহজেই এটাকে প্রুফ করতে পারবে। y = 3k 1 - 2 সিগমা আর y = 2n 1+σ দুটো যখন হয়ে গেল, বাকি প্রুফগুলো আমরা এখান থেকে করব। প্রথম ওই 3k 1 - 2 সিগমাকে 1 নম্বর আর 2n 1+σ 2 নম্বর যদি ইকুয়েশন নাম দিই, এই দুটো থেকে বাকিগুলো আমরা ডিরাইভ করতে পারবো। কীরকমভাবে করি না, দেখো 1 আর 2 দুটোই y = তাহলে এই দুটোকে সমান লেখা যায়। তাই এই দুটোকে y এর মান সমান করে দিলে আমরা পাবো 3k 1 - 2 সিগমা = 2n 1+σ। তাহলে এবার রিলেশনটা বেরোবে সিগমা কে আর এন এর মধ্যে। এখান থেকে দুদিকেই সিগমা রয়েছে, তাহলে দুদিক থেকে আমি সিগমা কমন নিয়ে নেব। তার জন্য আগে এই ব্র্যাকেটটাকে তুলতে হবে। ব্র্যাকেটটাকে তুলে এই যে 6k সিগমা মাইনাস আর +2n সিগমা পেয়েছি, এই 6k সিগমাকে RHS-এ নিয়ে গিয়ে আর এই 2nটাকে LHS-এ নিয়ে গিয়ে এদিক ওদিক করলেই সিগমা কমন নিয়ে আমরা সিগমা = 3k - 2n বাই 6k + 2n এই রিলেশনটা পেয়ে যাব। সুতরাং পরীক্ষায় বাই এনি চান্স ভুলে গেলে একদম ভয় পাওয়ার কোনো কারণ নেই, এই দুটো থেকে ভেরি ইজিলি তোমরা এটা বার করতে পারবে, মুখস্থ করার কোনো দরকার নেই। নেক্সট চলে আসছি 1 নম্বর সমীকরণ থেকে। দেখো 2 সিগমার ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি কত, y বাই 3k হবে, ওটা y বাই 3k, এদিকে 1 পড়ে থাকলো, তাহলে 1 - y বাই 3k, তাহলে 2 সিগমা = 1 - y বাই 3k। আর 2 নম্বর সমীকরণ থেকে পাচ্ছি দেখো সিগমা = y বাই 2n - 1। সেখান থেকে আমি ভেরি ইজিলি 2 সিগমার ভ্যালু বার করতে পারি, y বাই n - 2। এবার দেখো এখানেও 2 সিগমা, এখানেও 2 সিগমা, তাহলে দুটো 2 সিগমাকে আমি সমান করতে পারি। দুটো 2 সিগমাকে সমান করলেই যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে কিছুটা এরকম দেখতে। এই 2কে LHS-এ এনে y বাই 3k কে RHS-এ নিয়ে গেলে কিছুটা এরকম দেখতে হয়, এবং yকে কমন নিয়ে 3-এর নিচে আনার পরে একটা জাস্ট 3 দিয়ে গুণ করলেই 9/y = 3/n + 1/k। ভেরি ইজিলি এটাও ডিরাইভ করা যায়। যদি কেউ এই লাইনগুলোর ভেতরে থাকা স্টেপগুলোকে না করতে পারো, তাহলে অবশ্যই আমাকে ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের অবশ্যই সাহায্য করব।
আচ্ছা, 4টে রিলেশন প্রথম দিন যা বলেছিলাম 4টে রিলেশন আজকে প্রুফ করা হয়ে গেল। নেক্সট আমরা আসছি পয়জন অনুপাতের সীমাস্থ মান বার করব। কিভাবে? না দেখো, 1 নম্বর সমীকরণ থেকে পাই y is equal to 3k 1 minus 2 সিগমা। y এর ভ্যালু তো কোনোদিন নেগেটিভ হয় না, সুতরাং এই জিনিসটা অবশ্যই ধনাত্মক, মানে গ্রেটার দেন 0। সেখান থেকে ডান দিক বাদিক করলেই আমরা লিখতে পারবো যে 1 মাইনাস 2 সিগমা গ্রেটার দেন 0। কেন না, কে কোনোদিন 0 হয় না, তাহলে এটাকে গ্রেটার দেন 0 হতে হবে। সুতরাং এখান থেকে খুব ইজিলি বেরিয়ে যাচ্ছে 1 গ্রেটার দেন 2 সিগমা, এবং সিগমা এই দুইটাকে এদিকে যদি নিয়ে আসি এলএইচএসের দিকে, তাহলে হাফ গ্রেটার দেন সিগমা, মানে সিগমার ভ্যালু হাফের থেকে ছোট হবে। হলো 1 নম্বর সমীকরণ থেকে। 2 নম্বর সমীকরণ থেকে একই রকমভাবে লিখতে পারি, কারণ এক্ষেত্রে ওয়াই আছে, ওয়াই ওয়াই অলওয়েজ গ্রেটার দেন 0 হয়, তাহলে 2n 1 প্লাস সিগমা গ্রেটার দেন 0, n নট ইকুয়াল টু 0, তার মানে 1 প্লাস সিগমা গ্রেটার দেন 0, তাহলে এখান থেকে সিগমা গ্রেটার দেন -1। তাহলে আলটিমেটলি আমি থিওরিটিক্যালি ভ্যালু কি পেলাম না, সিগমার ভ্যালুটা হাফ আর -1 মধ্যেই থাকছে, সিগমা গ্রেটার দেন -1 লেস দেন হাফ। কিন্তু সিগমার ভ্যালু নেগেটিভ হলে কি অসুবিধার সৃষ্টি হবে না, সিগমার ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে ভেবে দেখো, সিগমা ইজ ইকুয়াল টু যে দুটো বিকৃতির অনুপাত ছিল তার মধ্যে একটা মাইনাস সাইন ছিল। যদি সিগমা নিজে মাইনাস হয়ে যায় তাহলে ওই মাইনাস সাইনটা পজিটিভ সাইন হয়ে গেল, তার মানে একই সাথে একটা বস্তুর অনুদৈর্ঘ্য বিকৃতিও বাড়বে, পার্শ্বীয় বিকৃতিও বাড়বে। এটা বাস্তবে অসম্ভব। ভেবে দেখো, তোমাকে একটা রাবারের দণ্ড দেওয়া হয়েছে, দিয়ে বলা হলো তুমি এটাকে টানো। কোনোদিন কি এমন হতে পারে যে তুমি রাবারের দণ্ডটা টানলে তার সাথে সাথে দণ্ডটা মোটা হয়ে গেল? অ্যাবসার্ড আইডিয়া, হতেই পারে না। তুমি যদি দণ্ডটা ধরো এক্স অ্যাক্সিস বরাবরই টানছো, তাহলে কি হবে? ওটা আরও পাতলা রাবারের দণ্ডে পরিণত হবে। তার মানে কি হলো, তুমি যে বরাবর টানছো তার অভিলম্ব দিক বরাবর ও ছোট হচ্ছে। এটাই নর্মাল ব্যাপার। কোনোদিন তুমি এমন কোনো পদার্থ দেখতে পাবে না যাকে তুমি টানছো অথচ সে মোটা হয়ে যাচ্ছে, হয় না। সুতরাং সিগমার ভ্যালু কিন্তু নেগেটিভ হতে পারে না। হ্যাঁ, ম্যাথামেটিক্যালি বেরোতেই পারে, কিন্তু ম্যাথামেটিক্যালি বেরোনোর রেজাল্ট যে সবসময় প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লিকেবল হবে এমন কোনো কথা নেই। সুতরাং সিগমার ভ্যালুটা যদি বাস্তব ক্ষেত্রে বলা হয় তাহলে কিছুটা এইরকম হয়, 0 থেকে হাফের মধ্যে। সাধারণত বিভিন্ন প্র্যাকটিক্যাল এক্সাম্পল যদি আমরা দেখি বিভিন্ন এক্সপেরিমেন্টে, তাহলে আমরা দেখতে পাই মোটামুটিভাবে সিগমার ভ্যালুটাই 0.2 থেকে 0.5 মধ্যেই ঘোরাফেরা করে। আচ্ছা, নেক্সট আমরা চলে যাচ্ছি বস্তুর বিকৃতির জন্য কৃতকার্যের পরিমাপে। এক্ষেত্রে আমরা 3 ধরনের বিকৃতি আমরা আপাতত জানি: অনুদৈর্ঘ্য, আয়তন এবং কৃন্তন। এই 3টে বিকৃতির ক্ষেত্রে আমরা কৃতকার্যের পরিমাণটা বার করব। এগোনোর আগে আমি একটা কথা বলে রাখি, আমরা জানি কৃতকার্য একটা বস্তুর মধ্যে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকে। তাই এখানে এই কৃতকার্য বার করার সাথে সাথে আমরা সেই সঞ্চিত স্থিতিশক্তির মানটাও কিন্তু বার করছি। পরীক্ষায় যদি বাই এনি চান্স কৃতকার্যের জায়গায় সঞ্চিত স্থিতিশক্তির মান বার করতে দেয় তাহলে ঘাবড়ে যেও না। আর যদি স্পেশাল কোয়েশ্চেন এরমভাবে থাকে যে প্রতি একক আয়তনে সঞ্চিত স্থিতিশক্তির মান বার করো, তাহলে সেটা কী করে বার করতে হবে আমি এখনই দেখাবো। তো প্রথম চলে আসছি অনুদৈর্ঘ্য বিকৃতির জন্য। ধরা যাক একটা এল দৈর্ঘ্যের তার নিলাম যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, দিয়ে সেটাতে আমি ক্যাপিটালে বল প্রয়োগ করেছি, অবশ্যই টেনেছি, কারণ তার দেখো এখানে লিখেছি আমি স্মল এল পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে। এবারে এর পরে তারের দৈর্ঘ্যটা আরও খুব ক্ষুদ্র ডিএল পরিমাণ বৃদ্ধি পেল, তাহলে কি হবে না, সেক্ষেত্রে কৃতকার্যের পরিমাণ ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডিএল। এবার এখান থেকে খুব ভালো মতো বুঝতে পারছো যে ওয়ার্ক ডান ডাব্লিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এফ ডিএল হবে, কিন্তু তার একটা লোয়ার লিমিট আপার লিমিট থাকবে 0 থেকে স্মল এল পরিমাণ, কারণ স্মল এল পরিমাণ টোটাল দৈর্ঘ্য বৃদ্ধি। ঠিক আছে, এবার এই এফটাকে আমাকে রিপ্লেস করতে হবে। কীরকমভাবে না, দেখো ওয়াই ইজ ইকুয়াল টু এফ বাই এ,
বাই স্মল এল বাই ক্যাপিটাল এল, অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। এখান থেকে এফ এর ভ্যালু আমরা পাচ্ছি ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল। এই ভ্যালুটাকে আমি তুলে এখানে বসাবো। এর মধ্যে ওয়াই এ ক্যাপিটাল এল এগুলো সব প্রিডিফাইন্ড বা কনস্ট্যান্ট। স্মল এলটা কিন্তু ভ্যারি করছে, কারণ স্মল এলটাই আবার বৃদ্ধি পেয়েছে ডিএল পরিমাণ। তাহলে মানটা বসাই। মানটা বসানোর পরে ওয়াই এ বাই এল এটা থেকে এল নিজের মতো, স্মল এল ডিএল এর ইন্ডিকেশন করলে দাঁড়ায় এল স্কোয়ার বাই 2। তো লিমিট টিমিট সব মান টান বসিয়ে আমি ডাইরেক্ট এখানে অ্যান্সার লিখেছি, তোমরা একটু বাড়িতে করে দেখে নিও, এইটাই বেরোবে। তো এটা গেল শুধু পরিমাণ কৃতকার্যের মান বা সঞ্চিত স্থিতিশক্তির মান। এবার যদি বার করতে দেয় প্রতি একক আয়তনে সঞ্চিত স্থিতিশক্তি, তাহলে কত হবে? ডাব্লু বাই এ ইন্টু এল, এই যে এটা প্রস্তুত ক্ষেত্রফল, আর এই ক্যাপিটাল এলটা দৈর্ঘ্য, তাহলে এ এল মানে কি? আয়তন। তাহলে ডাব্লু বাই এল হচ্ছে প্রতি একক আয়তনের স্থিতিশক্তি। তাহলে যা মানটা পেয়েছি আমরা তাকে এ এল দিয়ে সিম্পলি ভাগ করে দেবো। ভাগ করে দিয়ে দেখো ওয়াই এ এল স্কোয়ার বাই 2a এল স্কোয়ার এলো। এটাকে একটু রিঅ্যারেঞ্জ করা হয়েছে কিভাবে না, হাফটাকে বার করলাম, ওয়াই এল বাই এল একদিকে আর স্মল এল বাই এল একদিকে। একটু এইখানে তাকাও, দেখো এফ ইজ ইকুয়াল টু ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে এফ বাই এ এটার ভ্যালু কত? ওয়াই স্মল এল বাই এল লিখলাম, আর স্মল এল বাই এল নিজের মতো থাকলো। দেখো এফ বাই এটা তো পীড়ন, আর স্মল এল বাই ক্যাপিটাল এলটা বিকৃতি। তাহলে প্রতি একক আয়তনের স্থিতিশক্তি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। যদি পরীক্ষায় ডাইরেক্ট এটা লিখতে দেয় বা প্রমাণ করতে দেয় তাহলে আর দূর অব্দি করবে, যদি না দেয় তাহলে তোমরা এই স্টেপটা অথবা এই স্টেপটা যে কোনো একটা জায়গায় থামিয়ে দিতে পারো, ফুল মার্কস পাবে। আর যদি শুধু ওয়ার্কডাউন বার করতে দেয় তাহলে এখানে করে দিলেই ফুল মার্কস। নেক্সট আমরা চলে আসছি আয়তন বিকৃতি। দেখো আয়তন বিকৃতির ক্ষেত্রে ধরলাম একটা ভি আয়তনের বস্তুর উপরে সমভাবে চাপ পি প্রয়োগ করেছি, মোট আয়তনের পরিবর্তন কত হলো? স্মল ভি। এবারে এটার পরে পুনরায় ক্ষুদ্র পরিমাণ পরিবর্তন বা আয়তন বৃদ্ধি কত হলো? ডিভি। তাহলে ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু পিডিভি, সেখান থেকে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু 0 টু ভি পিডিভি। পিটাকে আমরা ইজিলি রিপ্লেস করতে পারি কিভাবে না, ক্যাপিটাল কে এর ফর্ম দিয়ে। কীরকম না, কে ভি বাই ভি, ঠিক আছে। এবারে কে আর এ ক্যাপিটাল ভি এই দুটো কনস্ট্যান্ট কোয়ান্টিটি, তাই ভি ডিভি 0 টু ভি ডিভির অ্যান্সার হবে হাফ ভি স্কোয়ার। দেখো হাফ ভি স্কোয়ারটা এখানে আছে, কে ভি আছে। এটাকেও আমরা রিঅ্যারেঞ্জ করতে পারি, কিন্তু সেটা পরে করছি। আপাতত যদি শুধু সঞ্চিত স্থিতিশক্তি বা ওয়ার্কডানের মান বার করতে বলে তাহলে এটা অলরেডি বেরিয়ে গেল। এইবারে বেরোবে একক আয়তনে কৃতকার্য। তো এটাকে ভি দিয়ে ভাগ করে দিলেই হয়ে গেল, কারণ ভি তো অলরেডি আয়তন আমরা জানি। এখানে এই কে ভি স্কোয়ার বাই 2v স্কোয়ারকে একটু সামান্য রিঅ্যারেঞ্জ করেছি। কীরমভাবে না, হাফ কে ভি বাই ভি ইন্টু ভি বাই ভি। দেখে বুঝতে পারছো এই ভি বাই ভিটা হচ্ছে এক কথায় আয়তন বিকৃতি, আর এই কে ভি বাই ভিটা আয়তন পীড়ন। আমি এখানে আয়তন কথাটা ইচ্ছা করে কোথাও উল্লেখ করিনি, এটা যেমন যেমন হবে তেমন তেমন বসিয়ে নেওয়া যাবে। আপাতত এখানে দেখানো হচ্ছে যে এই যে একক আয়তনে কৃতকার্য বা এই যে একক আয়তনের স্থিতিশক্তি সঞ্চিত, সেটা হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি এই ফর্মেই আসবে। যেমন যেমন কৃতকার্য তেমন তেমন এই ফরম্যাটটা, মানে অনুদৈর্ঘ্য বিকৃতি হলে অনুদৈর্ঘ্য পীড়ন অনুদৈর্ঘ্য বিকৃতি লিখতাম, এখানে আয়তন বিকৃতি তাই আয়তন পীড়ন আয়তন বিকৃতি লিখব। আমি এখানে কিছু লিখিনি, এটা বোঝার জন্য যে এইটা এই ফরম্যাটেই হয়। এবার আমরা চলে যাচ্ছি কৃন্তন বিকৃতির ক্ষেত্রে। কৃন্তন বিকৃতির ক্ষেত্রে পড়ার জন্য আমাদের এই ছবিটা খুব জরুরি। মনে করে দেখো এই ছবিটাই আমি একদম প্রথমের দিকেই দেখিয়েছি, যেখানে ওয়াইজগুলো একদম প্রথমে যেখানে পারস্পরিক অভিলম্ব দিকে ক্রিয়াশীল প্রসারণ এবং সংকোচন একটা কৃন্তনের সমতুল্য বলা হয়েছিল, সেইখানটাতে দেখিয়েছি। এটা তার একটা সিম্পলিফাইড ফর্ম। এখানে কৃন্তন কোণ থিটা দেখানো হয়েছে এবং এই স্পর্শক বলের প্রভাবে যে অ্যাকচুয়ালি কী হয় সেটাকে আরেকবার ভালো করে বোঝানো হয়েছে, যেটার আকার চেঞ্জ হয়ে গেছে কিন্তু আয়তনটা কিন্তু চেঞ্জ হয়নি। এক্ষেত্রে
এই এবিসিডি যে ঘনকটা যার অ্যাকচুয়ালি এটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নিয়েছি, তার এই এবি তলটার উপরে আমরা এফ বলটা প্রয়োগ করেছি। তো দুটো একই লেটার আমার ইউজ করা হয়ে গেছে, আই এম ভেরি সরি ফর দ্যাট। এখানেও এফ, এখানেও এফ। এই এফটা কিন্তু প্রযুক্ত বল, আর এই এফটা কিন্তু এই বি পয়েন্টটা সরে গিয়ে যে পয়েন্টে গিয়েছে সেই পয়েন্টটা। দুটোকে দয়া করে মিশিয়ে ফেলো না। আচ্ছা, এই এ ই বা বি এফ এর মানটা আমরা স্মল এল দিলাম, ক্রিন্তন কোণটা থিটা দিচ্ছি। তোমাদের যদি মনে থাকে দেখবে এর আগে এটাকে আমরা স্মল এক্স ধরেছিলাম, আপাতত এটাকে আমরা স্মল এল ধরলাম, মানে এইটুকু ডিসপ্লেস হলো। এবারে তাহলে কৃতকার্য কত হবে? ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু ডিএল। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু 0 টু এল এফ ডিএল হলো। কিন্তু এইখানে এফ এর মান আমরা, যেহেতু এখানে থিটা রয়েছে, তাহলে কি দিয়ে চেঞ্জ করতে হবে? না, দৃঢ়তা গুণাঙ্ক দিয়ে চেঞ্জ করতে হবে, তাই তো? দৃঢ়তা গুণাঙ্ক মানে কি? এফ বাই এ বাই থিটা। এ মানে কত? ক্যাপিটাল এল স্কোয়ার, কারণ এই ঘনকটার দৈর্ঘ্য কত? এল। আর এই থিটার মানটা কত? এখান থেকে যদি লিখতে পারি আমরা ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু কত? এইটা স্মল এল বাই ক্যাপিটাল এল, লম্ব বাই ভূমি, তাই ডাইরেক্ট লিখে দেওয়া হয়েছে স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে এটাকে কেটে কুটে মান বেরোলে এফ বাই এল ইন্টু স্মল এল। দেখো এখান থেকে এফ এর মান কিন্তু ডাইরেক্ট পেয়ে যাচ্ছ। এফ এর মান এখান থেকে এন ইন্টু স্মল এল ইন্টু ক্যাপিটাল এল। তাহলে সেই মানটা আমরা এখানে পুট করব, পুট করলাম। দেখো এন আর এল এই দুটোই কনস্ট্যান্ট, তাহলে এল ডিএল এর ইন্টিগ্রেশন হবে, এটার মান হবে হাফ এল স্কোয়ার। তাহলে আলটিমেটলি দাঁড়ালো হাফ এন এল স্মল এল এর স্কোয়ার। এটা হচ্ছে কি? কৃতকার্যের পরিমাণ। এবার আমরা বার করব একক আয়তনে সঞ্চিত কৃতকার্য বা স্থিতিশক্তি। আয়তন কত হবে? অবভিয়াসলি এটা ঘনক, তাহলে এল কিউব হবে। তাহলে হাফ অফ এন এল এল স্কোয়ার বাই এল কিউব। এই এল আর এই এল কাটলো, দিয়ে এটা দাঁড়াবে এন স্মল এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল স্কোয়ার। সেটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখলে হাফ এন এল বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। দেখো স্মল এল বাই ক্যাপিটাল এল অবভিয়াসলি ক্রিন্তন বিকৃতি, আর এই এন এল বাই এল এটা ক্রিন্তন পীড়ন। এখান থেকে দেখলে বুঝতে পারবে এফ বাই এ ইজ ইকুয়াল টু স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু এন, তাই লেখা আছে এখানে। হাফ ইন্টু ক্রিন্তন পীড়ন ইন্টু ক্রিন্তন বিকৃতি। ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে, দেখো একক আয়তনে সঞ্চিত স্থিতিশক্তি বলো কি কৃতকার্যই বলো না কেন, তিন ধরনের ক্ষেত্রেই কিন্তু ফরম্যাটটা একই, সে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। যে যেরকম তার ক্ষেত্রে পীড়ন এবং বিকৃতি সেই রকম। অনুদৈর্ঘ্য হলে অনুদৈর্ঘ্য পীড়ন, বা ক্রিন্তন হলে সেই মতো, আয়তন হলে সেই মতো, বিকৃতিও সেই মতোই, কিন্তু আলটিমেট ফরম্যাটটা কিন্তু একই থাকছে। পরীক্ষাতে এই ফরম্যাটটাও কিন্তু তোমাদের অনেক সময় প্রুফ করতে দিতে পারে, যে প্রমাণ করো একক আয়তনে সঞ্চিত কৃতকার্য ইজ ইকুয়াল টু হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। সেই সমস্ত ক্ষেত্রে পুরোটাই কিন্তু করে দেখাতে হবে, এবং চেষ্টা করবে ক্রিন্তন বিকৃতি যখন কিছু করবে তখন এই ছবিটা দেওয়ার, কারণ এই ছবি থেকে তুমি কিন্তু থিটা, ট্যান থিটা ইত্যাদি মানগুলো বের করছো। ঠিক আছে, আজকের জন্য এত দূরই থাক। এরপরে আমরা তারের মোচড় দিয়ে আমাদের পরের লেকচারটা আরম্ভ করব। যদি তোমাদের ভালো লেগে থাকে এই লেকচারটা, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে পারো। তাহলে দেখা হচ্ছে পরের লেকচারে।